এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাকে দিয়েছেন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মোস্তফা বিপ্লব ভাই। উনি বর্তমানে চাকরি করছেন নেত্রকোনা জেলায়, একজন ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন। উনি এই ঘটনাটি ওনার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে দিয়েছেন। আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছে তার নাম হচ্ছে রমজান আলী। তাকে রমজান চাচা বলেই ওনারা ডাকেন। আর ঘটনাটি যখন ঘটে তখন 1987 সালের শরৎকালের ঘটনা। বাংলাদেশের প্রেক্ষাপটে শরৎকালে আমরা দেখতে পাই যে নদী নালা খাল বিল এগুলো আস্তে আস্তে শুকিয়ে আসে। আর তখন গ্রামের মানুষরা মাছ ধরতে খুব ভালোবাসে, আর তখন মাছ অনেক পাওয়াও যায়, এটাও তো সত্য। আর ওই গ্রামের এই রমজান চাচা উনি সাধারণত সিজনাল ব্যবসা করতেন, মানে বিভিন্ন সিজনে যেই ব্যবসাটা সেই ব্যবসাটা উনি করতেন। আর মাছ ধরা ওনার খুব বিশাল একটা মানে প্যাশন বা নেশা, যেটাই আমরা বলি না কেন, সেটা ছিল। উনি রাতের বেলা মাছ ধরতে খুব পছন্দ করতেন। আর শরৎকালে তখন যেভাবে উনি সাধারণত মাছ ধরতেন, বিভিন্ন মানে নালাগুলোর যেদিক দিয়ে স্রোত যায় সেখানে মাছ ধরার কিছু ফাঁদ, আমরা স্থানীয় ভাষায় এটাকে, যেমন আমাদের ফরিদপুর রাজবাড়ী অঞ্চলে এইগুলোকে আমরা ঘূর্ণি বলি, কুষ্টিয়া অঞ্চলে এগুলোকে বৃত্তি বলে। এক একটা জায়গায় এক এক রকম নাম। তো যেহেতু কুষ্টিয়াতে ওখানে বৃত্তি বলে, আর আমাকে বৃত্তি নামেই ওই জিনিসটার নাম বলেছেন, আমি বৃত্তিই বলছি আর কি। তো বেশ কিছু বৃত্তি উনি ওনার কিছু কিছু জায়গায় পেতে রাখতেন। সাধারণত দেখা যেত যে একজন মানুষ যে জায়গাগুলোতে এই বৃত্তিগুলো পাতেন, অন্য কেউ আবার সেখানে পাতেন না। মানে এক একজনের এক একটা জায়গা নির্দিষ্ট ছিল যে ইনি এই জায়গায় পাতবেন, আর একজন আরেক জায়গায় পাতবে, বা নিজেদের কিছু এলাকা আলাদা ভাগ করা ছিল আর কি। তো উনি এরকমই একটা জায়গায় উনি কয়েকটা বৃত্তি পাততেন। বৃত্তিগুলো এমন যে স্রোত যেদিকে যাচ্ছে সেদিক দিয়ে মাছ যদি আসতে থাকে, মাছ ওগুলোর মধ্যে ঢুকতে পারে কিন্তু বের হতে পারে না। আর পরবর্তীতে ওখান থেকে মাছগুলো সংগ্রহ করা যায় অনায়াসেই। তো উনি সাধারণত যে কাজটি করতেন, বিকেলবেলা উনি বেশ কিছু বৃত্তি বিভিন্ন জায়গায় উনি রেখে দিয়ে আসতেন। রাত 10টার পরে একবার যেতেন, গিয়ে উনি ওই বিকেল থেকে রাত 10টা পর্যন্ত যত বা তার যাওয়ার আগ পর্যন্ত যতগুলো মাছ ধরা পড়তো সেগুলো নিয়ে আসতেন। সকালবেলা একবারে কেন যেতেন না, কারণ হচ্ছে মাঝে মাঝে দেখা যেত স্রোতের সাথে বিভিন্ন সাপ ঢুকে পড়তো। সাপ ঢুকে পড়লে কি হতো, সাপ নিজেও আটকে যেত এবং আটক অবস্থায় বিভিন্ন মাছ খেয়ে ফেলতো এবং পুরো বৃত্তিটা নষ্ট হয়ে যেত আর কি। এই কারণে ওই রাতের বেলা একবার যেত। আবার অনেক সময় দেখা যেত মাছ অনেক সময় চুরিও হয়ে যেত। এই কারণে দুইবার মাছ সংগ্রহ করতো, এক হচ্ছে রাতের বেলা আর একটা হচ্ছে ভোরবেলা। তো ভালোই মাছ পাচ্ছিলেন। বেশ কিছুদিন যাবৎ উনি খেয়াল করলেন যে রাতের বেলা মাছ সংগ্রহ করে আসার পর আবার যখন ওই বৃত্তিটা পেতে আসেন একই জায়গায়, ভোরবেলা গিয়ে উনি ওই বৃত্তির মধ্যে কোনো মাছ পান না। শুরুতে উনি মনে করেছিলেন হয়তোবা অন্য কেউ মাছ চুরি করে নিয়ে যায়। এই কারণে উনি ভোরবেলা, মানে যেই সময়টাতে সাধারণত অন্যেরা মাছ সংগ্রহ করতে আসে, এই সময়ের কিছু সময় আগে উনি গিয়ে বসে থাকেন দূরে, যে কাউকে দেখা যায় কিনা। কিন্তু উনি কাউকে দেখতে পান না, মানে তখন কোনো লোক আসেইনি। কিন্তু এরপরে গিয়ে যখন উনি ওনার বৃত্তিটা তোলেন, দেখে যে কোনো মাছ নেই, বা থাকলেও খুব একটা দুইটা বা খুবই কম আর কি, যেটা হওয়ারই কথা না। তার মানে হচ্ছে যে উনি আসারও আরও আগে কেউ এসে এইখান থেকে মাছ চুরি করে নিয়ে যায়। তাহলে ওনাকে আরও আগে আসতে হবে। উনি আরও আগে আসেন, তারপরে উনি কাউকে দেখতে পান না। তখন চিন্তা করেন এবার অনেক রাত থাকতেই আসতে হবে, নিশ্চয়ই চোর গভীর রাতে এসে মাছগুলো চুরি করে নিয়ে যায়। যেই ভাবা সেই কাজ। এক রাতে উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে আস্তে আস্তে উনি যেখানে বৃত্তি পেতেছেন সেখান থেকে একটু দূরে একটা গাছের নিচে
ঘাপটি মেরে বসে থাকেন। উনি যখন আসছিলেন তখন কিন্তু টর্চ লাইট জ্বালাননি, কারণ টর্চ লাইট যদি উনি জ্বালাতে জ্বালাতে আসেন দূর থেকে হয়তো বা চোরেরা বুঝতে পারবে যে কেউ একজন আসছে, এই জন্য উনি টর্চ লাইট জ্বালাননি। মোটামুটি চাঁদের আলোতে যতটুকু দেখা যায় সেভাবেই পথ মানে চিনে চিনে উনি এসে ওই গাছের নিচে চুপটি করে বসে আছেন। রাত প্রায় 3টা কি 3:30। হঠাৎ উনি দেখতে পান যে দুটো বাচ্চা ছেলে, বয়স 5 থেকে 7 বছর হবে এমন, এই বাচ্চা ছেলে দুটি তারা ওই বৃত্তির কাছাকাছি এসেছে। একজনের হাতে একটা খালই কোনগুলো বলি আমরা, বেত বা বাঁশ দিয়ে তৈরি এক ধরনের বিশেষ ঝুড়ি বিশেষ, যার মধ্যে বাজার রাখা যায়, মাছ রাখা যায়, এমন হাত দিয়ে ধরার জন্য উপরে এক ধরনের একটা অর্ধচন্দ্রাকৃতির একটা হ্যান্ডেলের মতো রয়েছে। আপনারা যারা গ্রামে আছেন বা কখনো গ্রামে ছিলেন তারা এই ধরনের জিনিসের সাথে পরিচিত আছেন অবশ্যই। তো একটা বাচ্চার হাতে এরকম খালইয়ের মতো, আর একটা বাচ্চার হাত খালি। উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে যে এই দুটো বাচ্চা তারা ওই একজন ডাঙার উপরে দাঁড়িয়ে আছে, আর একজন পানিতে কিছুটা নেমেছে আর কি, কিছুটা না মানে পানি তো খুব বেশি না, সর্বোচ্চ হাঁটু পানিরও কম আর কি, বা হাঁটু পানিরও কম, হ্যাঁ এটাই। তো এখন একজন কি করছে, ওই বৃত্তিটা হাত দিয়ে ধরে ডাঙাতে নিয়ে আসছে। ডাঙাতে নিয়ে আসার পর দুজন মিলে সেখান থেকে মাছ বের করছে এবং ওই সেই খালইয়ের মধ্যে রাখছে। আবার যেই ছেলেটা পানির মধ্যে নেমেছে সে আবার পানিতে গিয়ে অন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে। তখন উনি চিন্তা করলেন যদি আগে গিয়ে পানির ছেলেটাকে ধরি তাহলে ডাঙার ছেলেটা পালিয়ে যাবে। প্রথমে যে কাজটা করতে হবে, আগে ডাঙার ছেলেটাকে ধরতে হবে, আর পানির ছেলেটা খুব সহজেই তো দৌড়তে পার হতে পারবে না, পরে এটাকে ধরেই আমি ওই অন্য পানির ভিতরে থাকা ওই ছেলেটাকে ধরবো। যে চিন্তা সেই কাজ, উনি চুপে চুপে গিয়ে খপ করে ওই ছেলেটাকে ধরে ফেলেন। এবং ধরার পর ওই ছেলেটা না কোনো সাউন্ড করে না যে আমাকে ছেড়ে দেন, কেন ধরলেন, বা এরকম হবে না, আর মাছ চুরি করবো না, কিচ্ছু বলে না, চুপ। উনি কিন্তু দূর থেকে একটা বিষয় লক্ষ্য করছিলেন, এই দুটো ছেলে যে আসলো, একজন মাছ মানে নিয়ে আসছে, দুজন মিলে মাছ বের করছে, আবার ঝুড়িতে রেখে আবার আর একজন মাছ মানে সংগ্রহের জন্য আর একটা বৃত্তি নিয়ে আসছে। এরা কিন্তু দুজনের সাথে কোনো কথা বলছে না। উনি কিন্তু এটা খেয়াল করেছেন, কিন্তু উনি চিন্তা করেছেন যে হয়তোবা শব্দ করলে যদি লোকজন টের পেয়ে যায় তাহলে এই জন্য হয়তোবা তারা কথা বলছে না। তো উনি যখন ওই একটা ছেলেকে ধরেছেন, ধরে ওই দৌড় দিয়ে গিয়ে পানির মধ্যে নেমে ওই ছেলেটাকেও ধরে ফেলেন। এবং ওনার একটা পরিকল্পনা ছিল যে এই দুটো বাচ্চা ছেলেকে উনি সাথে নিয়ে যাবেন এখন বাড়িতে, সকালবেলা তাদের বাড়িতে খবর পাঠাবেন, তার বাবা মাকে ডেকে পাঠাবেন এবং তাদের কাছে নালিশ দেবেন যে তাদের ছেলে মাছ চুরি করে। উনি ওই দুটো ছেলেকে ধরে নিয়ে আসছেন। তো উনি চিন্তা করলেন যে দুটো ছেলে তো আসলে হেঁটে তাদের সাথে মানে তাদেরকে দুই হাত ধরে মানে ধরে হেঁটে হেঁটে আসছেন। তো আসলে উনি তো অনেক উঁচা লম্বা মানুষ ছিলেন, তো ওনার পায়ের স্টেপ আর ওদের পায়ের স্টেপ তো এক না, ওরা তো আস্তে আস্তে হাঁটে বা পায়ের স্টেপ তো ছোটো ছোটো। উনি চিন্তা করলেন যে এই দুটোকে কাঁধের উপর উঠিয়ে নিই, তারপর আমি বড় বড় কদম ফেলে বাড়িতে চলে যাই। যে ভাবা সেই কাজ, উনি দুই হাত দিয়ে দুটা বাচ্চাকে উঁচু করে কাঁধের উপর বসিয়ে ফেললেন। কারণ ওনার শরীর অবশ্য অনেক শক্তি ছিল আর দুটো বাচ্চাও হালকা ছিল, বাচ্চা মানুষের ওজন আর কতই হবে। উনি হেঁটে চলছেন। উনি কিন্তু ঘুণাক্ষরেও একটা বিষয় টের পাননি যে এই যে রাত, এত রাত্রে এই বাচ্চাগুলো কোত্থেকে আসবে। এই বাচ্চাগুলো একজন আরেকজনের সাথে কথাও বলছে না, আজব ব্যাপার, কি বোবা নাকি? উনি কিন্তু এই বিষয়টা আসলে ওনার মাথায় আসে না, কারণ উনি মাছ চোর ধরতে পেরেছেন, উনি এতটাই রাগান্বিত ছিলেন ওদের উপরে, বা এইসব বিষয় আসলে ওনার মাথায় কাজ করেনি। উনি যখন আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছেন তখন উনি ফিল করছিলেন ওই যে কাঁধে থাকা দুটো বাচ্চা ছেলে, মনে হচ্ছে যে এদের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে হয় যে এমন ভারী হয়ে যাচ্ছে তারা দুজন, তাদেরকে আর মানে উনি কাঁধে নিয়ে হাঁটতে পারছেন না। কিন্তু এমনটা না যে তাদের শরীরের সাইজ বড় হয়ে যাচ্ছে বিষয়টা, বা তারা মোটা হয়ে যায়, এমনটা না।
উনি বুঝতে পারছিলেন যে ওরা আকারে একই রকম আছে, কিন্তু তাহলে ওজন কেন বাড়ছে? উনি আরও একটা বিষয় ফিল করেন, সেটি হচ্ছে ওদের শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং দুই হাত দিয়ে যে মানে ওনার দুই হাত দিয়ে ওই বাচ্চাদেরকে ধরে রেখেছেন, বাচ্চাদের দুই হাত, মনে হচ্ছে যে এই ধরে রাখার কারণে ওনার হাত দুটিও অবশ হয়ে যাচ্ছে। তখন উনি বুঝতে পারেন যে এই বাচ্চাগুলোকে আসলেই মানুষ, এত রাত্রে ওরা কোত্থেকে আসলো? রাত 3টার সময় তো এত ছোট বাচ্চার এখানে আসার কথা ছিল না, তাহলে কোত্থেকে এলো এরা? আর এদের শরীর এরকম ঠান্ডা হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়। উনি তখন বুঝতে পারেন যে আসলে নিশ্চয়ই এই দুটি কোনো দুষ্টু জিন হবে বা খারাপ কিছু হবে। তখন দ্রুত উনি ওই দুটিকে ঘাট থেকে নামিয়েই বাড়ির দিকে দেন এক দৌড়। দৌড় দেওয়ার সময় পেছন দিকে তাকান, তাকিয়ে দেখেন ওই দুটি বাচ্চাও তার পেছনে পেছনে দৌড়িয়ে আসছে, মানে তাকে ধাওয়া করছে, কিন্তু ওরা কিন্তু কোনো কথা বলছে না। অনেক সময় বলে না যে তোকে দেখে নেব, আজকে বেঁচে গেলি, এইটা ছিল বলে, নাহলে তোকে মেরে ফেলতাম। কোনো সাউন্ড করছে না, একদম চুপ, কিন্তু তারা শুরু থেকেই চুপ। রমজান চাচা তো দৌড়িয়ে বাড়িতে চলে আসে, বাড়ির উঠোনে এসে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাড়ির লোকজন আসে, সে দেখে ওনার এই অবস্থা। ওই দুটো বাচ্চাকে কিন্তু আর তারা পরিবারের লোকজন আর দেখেনি। সকালবেলা রমজান চাচার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ওনার শরীরে প্রচণ্ড জ্বর এবং ডায়রিয়া শুরু হয়েছে। ওনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভর্তি করার পর ডাক্তাররা বিভিন্ন ওষুধ টষুধ দিয়েছে। কিছুটা ভালো হলে ওনাকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর ওনার অবস্থা আবার খারাপ হয়, আবার হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে যখন আবার কিছুটা উন্নতি হয় অবস্থার, আবার যখন বাড়িতে নিয়ে আসা হয় আবার একই সমস্যা। তখন তাকে কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে আসা হয়। সদর হসপিটালে একই অবস্থা। ট্রিটমেন্টের পরে কিছুটা ভালো হয়, হসপিটাল থেকে যখন ছেড়ে দিয়েছে বাড়িতে আসার পর একই অবস্থা। তাকে যখন আবার কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তখন ডাক্তাররা পরামর্শ দেন যে তাকে ঢাকায় নিয়ে যেতে, ঢাকায় নিয়ে ভালো কোনো হসপিটালে তাকে ট্রিটমেন্ট করাতে। এখানে তাদের আর ট্রিটমেন্ট নেই। এই কারণে নেই, ডাক্তাররা সাধারণ ফ্লু মানে জ্বর এবং ডায়রিয়ার ওষুধ দিয়েছে, কিন্তু তারা তো এর বাইরে এই রোগের কারণ কি এটা তারা ধরতে পারছে না, যার কারণে সে ভালো হচ্ছে না। এখন তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। উনি বাড়িতে চলে আসেন। বেশ কিছু কবিরাজ দেখানো হয়। কবিরাজরা বলেন তোমার উপর জিনের প্রভাব পড়েছে, যার ফলে এই অবস্থা হয়েছে। কিন্তু কবিরাজদের ঝাড়ফুঁকেও তার কোনো উপকার হচ্ছিল না। সবাই পরামর্শ দেয় যে তার যেই সহায় সম্পত্তিগুলো আছে সেগুলো বিক্রি করে দিয়ে বা বন্ধক রেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হোক। কিন্তু উনি বুঝতে পারেন উনি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তা না হলে সাধারণ জ্বর বা ডায়রিয়াতে একটা মানুষের এরকম অবস্থা হওয়ার কথা নয়। আর যেহেতু ওনার সাথে একটা প্যারানরমাল ঘটনা ঘটেছে, সুতরাং উনি আর হয়তোবা বাঁচবেন না। ওনার 1 বছর বয়সী একটি কন্যা সন্তান ছিল। এখন সব সম্পত্তি যদি উনি বিক্রি করে ট্রিটমেন্ট করেন এবং উনি যদি ভালো না হন, মারা যান, তাহলে এদের কি অবস্থা হবে? উনি এই চিন্তা করে খুবই ভেঙে পড়েন। এক রাতে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে অনেক কান্নাকাটি করেন। আল্লাহর কাছে উনি কাঁদতে থাকেন এবং বলতে থাকেন, আল্লাহ আমাকে সুস্থ করে দাও। আমি যদি সহায় সম্পত্তি বিক্রি করে আমি যদি ট্রিটমেন্ট করি, তাহলে যদি সুস্থ হয়েও যাই, তাহলে আমরা মাথা গোজার ঠাইটাও তো আর পাবো না। আর যদি আমি সুস্থ না হই, মারা যাই, তাহলে আমার শিশু সন্তান এবং আমার ওয়াইফের কি হবে? তারা তো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। তখন উনি এরকম কান্নাকাটি করেন আল্লাহ তাআলার দরবারে। যেহেতু ফজরের নামাজের অনেক দেরি ছিল, এর মধ্যে নামাজ পড়া শেষে উনি কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং ঘুমের মধ্যে উনি একজন ব্যক্তিকে স্বপ্ন দেখেন। উনি
বড় বড় দাড়িওয়ালা, সাদা পাগড়ি, সাদা জুব্বা পরা একজন মানুষকে দেখেন। ওই মানুষটি এসে বলছে যে, রমজান আলী, তোমার অবস্থা তো ভালো না, তুমি তো মনে হয় আর বাঁচবা না। জানি না আল্লাহ তোমার হায়াত কতদিন রেখেছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে তুমি আর বাঁচবা না, কারণ তোমার অনেক ক্ষতি করে ফেলেছে ওই দুষ্টু জিনেরা। ওরা অনেক শক্তিশালী এবং খারাপ জিন ছিল, ওরা তোমার খুবই ক্ষতি করেছে। রমজান চাচা ঘুমের মধ্যে ওই ব্যক্তিকে দেখে ওনার মনে হচ্ছিল যে এনাকে উনি এর আগেও কোথাও দেখেছেন, কিন্তু কোথায় দেখেছেন উনি সেটা বুঝতে পারছেন না। এখন রমজান চাচা ঘুমের মধ্যে ওই লোকটিকে মানে পা জড়িয়ে ধরে খুব রিকোয়েস্ট করেন যে, হুজুর, আমি যদি মারা যাই আমার সন্তানদের কি হবে, আমার ওয়াইফের কি হবে, আমাকে আপনি সুস্থ হওয়ার কোনো পথ বাতলিয়ে দেন। তখন উনি বলেন যে, আসলে তোমার যে ক্ষতি হয়েছে আমার পক্ষে সম্ভব নয়, শুধু আমার পক্ষে কেন, কোনো মানুষ বা জিনের পক্ষেও সম্ভব নয় তোমার এই অবস্থা থেকে ফেরত নিয়ে আসা, যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন। তবে আমি তোমাকে একটা পথ বাতলাতে পারি, কিন্তু আমি জানি না এটা তোমার উপকারে লাগবে কিনা, কারণ তোমার যেই সমস্যা হয়েছে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। তখন রমজান চাচা ঘুমের মধ্যেই, ওই স্বপ্নের মধ্যেই বলছেন তার সাথে যে, ঠিক আছে হুজুর, আপনি বলেন কি। তখন ওই যে মুরব্বী লোকটি, তিনি হাত থেকে মানে হাতে একটি গাছকে দেখান, বলে যে, তুমি ফজরের নামাজের পর তুমি তোমার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের গোড়ায় চলে যাবা, সেখানে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে এই গাছটি দেখতে পাবা। এই গাছটি তুমি তুলে নিয়ে আসবা, তুলে নিয়ে আসার পর এই গাছের শেকড় বেটে তুমি খাবা। আল্লাহ তাআলা চাহেন তো উপকার হবে, আর যদি না হয় তাহলে অন্য কোনো কিছুতে তোমার আর কোনো উপকারে আসবে না। এরপর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি সত্যি ফজরের নামাজের পর ওনার বাড়ি থেকে একটু দূরে একটা তাল গাছ রয়েছে, তাল গাছের নিচে বেশ ঝোপঝাড় রয়েছে, উনি ওই ঝোপঝাড়ের কাছে যাওয়ার সাথে সাথে ওই গাছটি তিনি দেখতে পান। এবং ওই গাছটি তুলে, ওটা তো মানে বেশ অনেকগুলো গাছ ছিল ওখানে, উনি গাছটি তুলে নিয়ে আসেন, তুলে নিয়ে আসার পর ওইটা শিকড় বেটে উনি খান। এভাবে যখন উনি প্রতিনিয়ত খাচ্ছিলেন, আস্তে আস্তে ওনার অবস্থার উন্নতি হচ্ছিল এবং একটা পর্যায়ে সত্যি উনি পুরোপুরি ভালো হয়ে যান। এরপরে উনি একবার ওই যে সেই মুরব্বী তাকে স্বপ্নে দেখেন। মুরব্বী স্বপ্নে তাকে বলছে, রমজান আলী, তুমি কি আমাকে চিনতে পেরেছো? তখন রমজান আলী বলে, জি হুজুর, আমি আপনাকে চিনতে পেরেছি। তখন রমজান আলীকে উনি বলেন যে, আসলে আমি তো অনেক দূরে ছিলাম, তোমার অবস্থা সম্পর্কে আমার জানা ছিল না। আমি যখন খবর পাই তখন চলে আসি এবং এসে দেখি তোমার অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমার যেটা জানা ছিল সেটা আমি তোমাকে বলেছি এবং আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছেন, এখানে আমার কোনো হাত নেই। আর তুমি এই যেই গাছটা চিনলা, যদি এই ধরনের সমস্যা অন্য কারোর মধ্যে দেখো তাহলে তুমি এটা দিয়ে মানুষকে ট্রিটমেন্ট করো, তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, মোস্তফা বিপ্লব ভাই রমজান চাচার সাথে দেখা করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে, আপনার কাছে যে চেনা চেনা মনে হচ্ছিল যে লোকটিকে স্বপ্নে দেখা, তাকে কি আপনি আসলেই চিনতে পেরেছেন? তখন বলে, হ্যাঁ, আমি চিনতে পেরেছি। আমি অনেক ছোটবেলায় আমাদের বাড়িতে কিছু মানুষদেরকে আসতে দেখতাম। আমার বাবা অনেক পরহেজগার মানুষ ছিলেন, বেশ কিছু লোক আমাদের বাড়িতে আসতেন। তার মধ্যে আমি শুনেছি কয়েকজন জিনও নাকি আসতো। আমি যেই মানুষগুলোকে আসতে দেখতাম তার মধ্যে উনি একজন, তবে উনি অন্যদের থেকে একটু ব্যতিক্রম ছিল। উনি কারোর সাথে তেমন কথা বলতেন না, আমার বাবার সাথে দেখা করতেন, কি বলতেন আমি জানি না, এবং উনি কিছু খেতেনও না। উনি আসতেন, খুবই অল্প সময়ের জন্য আসতেন, আবার চলে যেতেন। এভাবে বেশ অনেকবার ওনাকে আমি দেখেছি অনেক ছোটবেলায়। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর, যেহেতু আমার বাবা আমাকে শিশু বয়সেই রেখেই মারা গিয়েছিলেন, তারপরে ওনাকে আমি কখনো দেখিনি। এই স্বপ্নে ওনাকে আমি প্রথম দেখেছি। প্রিয় লিসেনার্স, ইনি ছিল একজন খুব ভালো একটা জিন, যিনি তার বাবার শিষ্য ছিলেন, এই রমজান চাচার
বাবার শিষ্য ছিলেন আর কি। তো ওনার বাবা মারা যাওয়ার পরে তিনি আর আসেননি, কিন্তু যেহেতু তার গুরুর সন্তানের এই করুণ অবস্থা, এই খবর যখন উনি পান তখন তিনি আসেন। কিন্তু রমজান চাচা তো আসলে সামনাসামনি জিন দেখে অভ্যস্ত নন, উনি তো আবার অসুস্থ ছিলেন। হঠাৎ করে জিন দেখে যদি উনি ভয় পেয়ে যান, আরও অসুস্থ হন, এই জন্য স্বপ্নের মাধ্যমে এসে তার এই সমস্যার সমাধানের জন্য তিনি পথ বাতলে দিয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছিলেন। প্রিয় লিসেনার্স, তারাগনিয়া গ্রামে রমজান চাচা এখনও জীবিত আছেন এবং এই ধরনের ছোট ছোট সমস্যার ট্রিটমেন্ট উনি এখনও করেন। আপনারা কেউ চাইলে রমজান চাচার সাথে দেখা করতে পারবেন, এই ঘটনার সত্যতাও যাচাই করে আসতে পারবেন। ধন্যবাদ মোস্তফা বিপ্লব ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আর ধন্যবাদ লিসেনারদেরকেও যারা কষ্ট করে ধৈর্য ধরে ঘটনাটি শুনলেন। ধন্যবাদ রমজান চাচাকে, যিনি এখনও মানুষদেরকে উপকার করে যাচ্ছেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের এপিসোডের এটি দ্বিতীয় এবং শেষ ঘটনা। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কাউসার মাহমুদ ভাই। আর এই ঘটনাটি ঘটেছে মাত্র এক সপ্তাহ আগে, 16 সেপ্টেম্বর 2022 সাল, মানে গত শুক্রবারে। এই ঘটনাটি জিন রিলেটেড একটি ঘটনা, এক্সোরসিজম রিলেটেড একটি ঘটনা। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি কাউসার মাহমুদ ভাই যেভাবে বলেছেন, কারণ উনি যেখানে থাকেন ওই পাশের যেই বিল্ডিং রয়েছে সেখানে আরও অনেকগুলো পরিবার থাকে। এর মধ্যে একজন আঙ্কেল এবং তার ওয়াইফ এবং তার একজন ভাতিজি থাকেন। ওই আঙ্কেলের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। তারা তাদের কাজের কারণে বাবা মার সাথে থাকেন না, দূরে থাকেন। যেহেতু বাবা মা একা থাকেন, এই কারণে তারা তাদের এক ভাতিজিকে সাথে নিয়ে এসেছেন। তাদের অরিজিনাল বাড়ি টাঙ্গাইল, টাঙ্গাইল থেকেই তারা এসেছেন এবং তার ভাতিজির নাম হচ্ছে রিনা। ওই বিল্ডিংয়ে আরও একটি ব্যাচেলর ছেলে থাকে, তার নাম হচ্ছে হুমায়ুন। আর ওই বিল্ডিংয়ের পাশেই যে বাড়িটা সেখানেই ভাড়া থাকেন হচ্ছে এই কাউসার মাহমুদ ভাই, ওনার ওয়াইফ এবং ওনাদের একটা বাচ্চা রয়েছে আর কি। কাউসার মাহমুদ ভাইয়ের সাথে, মানে কাউসার মাহমুদ ভাইয়ের পরিবারের সাথে ওই হুমায়ুনের সম্পর্ক ভালো। আর কাউসার মাহমুদ ভাইয়ের ছেলে, যে ছোট বাচ্চা ছেলে আছে, এই বাচ্চা ছেলেকে ওই রিনা সে আবার খুব আদর করে, যার কারণে রিনা মাঝে মধ্যেই ওই কাউসার মাহমুদ ভাইয়ের বাড়িতে আসতো, কাউসার মাহমুদ ভাইয়ের ওয়াইফের সাথে গল্প করত। আর হুমায়ুন ছেলেটা যেটা, সেও কাউসার মাহমুদ ভাইয়ের পরিবারের সাথে ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে বেড়াতে আসতো। আর একই বিল্ডিংয়ে থাকার কারণে এই রিনা এবং হুমায়ুনের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, একজন আরেকজনকে পছন্দ করে। এবং তাদের এই পছন্দের কথা কিন্তু কাউসার মাহমুদ ভাইকে দুজনই বলেছে। তো এভাবেই যেতে থাকে দিন। গত শুক্রবার জুম্মার নামাজের পর এই যে হুমায়ুন ছেলেটা, এই ছেলেটা কাউসার মাহমুদ ভাইকে ফোন করে বলে যে আজকে বিকালে রিনাকে নিয়ে আপনারা বের হন, আমরা সবাই একসাথে ঘুরব, বিকালে হালকা নাস্তা করবে এবং রাত্রে ডিনার করে আমরা বাড়িতে ফিরব। আসলে কাজের ব্যস্ততার কারণে ওনারা তো আসলে পরিবার নিয়ে খুব বেশি বাইরে যেতে পারেন না। তো চিন্তা করেন ভালোই তো হলো, শুক্রবার ছুটির দিন, একটু বাইরে বের হব। রিনাকেও কাউসার মাহমুদ ভাইয়ের ওয়াইফ বলেন, রিনাও যেতে রাজি হয়, যেহেতু পারিবারিকভাবে মানে একটা পরিবারের সাথে তারা যাচ্ছেন আর কি, সেহেতু কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। এই চিন্তা করে রিনা রাজি হয়। আর রিনার যেই ফুপু তাকেও কাউসার মাহমুদ ভাই বলেছিলেন যে আমরা বাইরে বের হব। হুমায়ুনের কথা বলেনি, কিন্তু ওনাদের কথা বলছে আমরা বাইরে বের হব, তো রিনাকে আসতে দিয়েন। তো তারা আসতে দিয়েছে। তো সত্যি বিকেলবেলা তারা বের হয়েছে, তারা একসাথে ঘুরছে। এর মধ্যে ঠিক সন্ধ্যার পর হালকা নাস্তা করার জন্য তারা স্থানীয় একটি রেস্টুরেন্টে ঢোকে।
রেস্টুরেন্টটি বেশ টিপটপ, চারদিকে গ্লাস লাগানো, এসি করা। এখন কাউসার মাহমুদ ভাইয়ের ওয়াইফের হালিম খুব প্রিয় ছিল, বিশেষ করে গরুর মাংসের হালিম। এখন সবাই হালিম খাবে, কিন্তু ওই রিনা যে মেয়েটা, সে বলে দেয় যে সে হালিম খাবে না। এখন তাকে বারবার রিকোয়েস্ট করা হয়, কিন্তু বলে যে না, সে হালিম খাবে না। এখন যেহেতু সে খাবেই না, এই কারণে একটা জুস আনা হয় তার জন্য। এখন সবাই হালিম খাচ্ছে, রিনা জুস খাচ্ছে। এখন জুস তো আর বেশিক্ষণ ধরে খাওয়া যায় না, দ্রুত সেটা শেষ হয়ে যায়। এখন রিনার জুস শেষ হয়ে গেছে, এদিকে হুমায়ুন তো পাশে ছিল। হুমায়ুন আবার বারবার রিকোয়েস্ট করছিল তার যে বাটিটা রয়েছে আর একটা চামচ দিয়ে রিনা যেন এক চামচ হলেও এই হালিম খায়। রিনা বারবার না করলেও এই হুমায়ুনের চাপাচাপিতে শেষ পর্যন্ত সে রাজি হয় এবং এক চামচ হালিম সে মুখে দিয়ে খেয়ে ফেলে। খাওয়ার অল্প কয়েক মুহূর্তের মধ্যেই হঠাৎ করে রিনার গলার ভয়েস, তার আচরণ পরিবর্তিত হয়ে যায়। হঠাৎ করে রিনা বলে ওঠে, আমাকে এই হালিম কেন খাওয়ালি? তোরা জানিস না যে আমরা হালিম খাই না? এবং তার কণ্ঠস্বরটা এত জোরে ছিল যে লাউড স্পিকারে উচ্চ শব্দে যদি কেউ কথা বলে এইরকম জোরে সাউন্ড হচ্ছে। রেস্টুরেন্টে কিন্তু আরও অনেক ভদ্র পরিবার এসেছে তাদের বাচ্চা কাচ্চা নিয়ে। এই রকমের সাউন্ড হঠাৎ করে শুনে ওখানকার লোকজনরা সবাই ভয় পেয়ে গেছে। বাচ্চা কাচ্চারা ভয় ছোটাছুটি শুরু করেছে যে এরকম ভয়ঙ্কর শব্দ কেন আসছে। এদিকে প্রতিনিয়ত রিনা ওই কথাটি বলে যাচ্ছে, তুই জানিস না যে আমরা হালিম খাই না, কেন খাওয়ালি? বারবার এটা বলছে। তখন রিনার এই ধরনের আচরণে এদিকে কাউসার মাহমুদ ভাইয়ের পরিবার এবং উনি খুবই বিব্রত হচ্ছে, হুমায়ুনও বিব্রত হচ্ছে যে কী ব্যাপার, এরকম আচরণ কেন সে করছে। ওদিকে রেস্টুরেন্টের লোকরাও বিরক্ত হচ্ছে, মানুষজনও ভয় পাচ্ছে। তখন রেস্টুরেন্টের লোকরা বারবার বলছে যে একে আপনারা নিয়ে যান এখান থেকে দ্রুত, এর কোনো সমস্যা আছে। এখন কাউসার মাহমুদ ভাই যে কাজটি করেন, দ্রুত রিনার ফুপাকে ফোন করেন যে আপনি দ্রুত আসেন, একটা সমস্যা হয়েছে। মাত্র অল্প সময়ের ব্যবধানেই, কারণ তারা খুব বেশি দূরে যাননি নিজের বাসা থেকে, বাসার কাছাকাছি ছিলেন। অল্প সময়ের ব্যবধানে রিনার ফুপা উনি চলে আসেন এবং ওনার সাথে আরও দুইজন মানুষ রয়েছে। কাউসার মাহমুদ ভাই অবাক হলেন যে কী ব্যাপার, রিনার ফুপাকে ফোন করলাম, সে বুঝলো কিভাবে যে আরও মানুষ লাগবে, বা উনি নিশ্চয়ই রিনার এই সমস্যা সম্পর্কে আগে থেকে উনি অবগত। রিনাকে ওই দুইজন মানুষ চেপে ধরে ফেলে এবং সাথে সাথে তার হাত পা বেঁধে ফেলে। রিনা কিন্তু বলেই যাচ্ছে যে আমাকে হালিম খাওয়ালেই, জানিস না যে আমরা হালিম খাই না? তখন রিনাকে একটা সিএনজি বা অটোই হবে আর কি, তো অটোতে করে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নেওয়ার পরে ঘটে আরেকটি ঘটনা। রিনা এত জোরে চিৎকার করছিল যে তার চিৎকারে ওই বিল্ডিং এবং আশেপাশের লোকজন ভয় পেয়ে যাচ্ছিল। সেখানকার মানুষজন ভয়ে ঘরের মধ্যে জড়ো হয়ে বসে, কেউ বাইরে বের হচ্ছে না ভয়ে। আর এত জোরে শব্দ, এত জোরে চিৎকার হচ্ছে যে স্বাভাবিক মানুষ কোনোভাবেই এত জোরে চিৎকার করতে পারে না। এই কারণে মানুষ খুবই ভয় পাচ্ছে। এরপরে এই রিনার যে ফুপা, সে কাউসার মাহমুদ ভাইকে ফোন করে যে কাউসার, তুমি এক্ষুনি আমার বাড়িতে আসো। এদিকে কাউসার মাহমুদ ভাই খুবই এই ফোন পেয়ে খুবই ভয় পান। এই কারণে ভয় পান যে একে তো তার ভাতিজিকে তারা নিয়ে গেছেন, তাদেরকে বলেই নিয়ে গেছেন, তারপর এই ধরনের একটা ঘটনা ঘটেছে, না জানি কি রাগারাগি করেন, কি জবাবদিহি করতে হয়। উনি ভয়ে ভয়ে সেই বাড়িতে যান। গিয়ে তিনি দেখেন রিনার হাত পা বাঁধা, তার চেহারাটা খুবই অস্বাভাবিক এবং প্রচণ্ড জোরে চিৎকার করছে, এবং এত জোরে চিৎকার করছে যে এই সাউন্ড আসলে স্বাভাবিক কোনো মানুষের পক্ষে সহ্য করাটা অনেক কঠিন, যে কানের সমস্যা হয়ে যাবে এত জোরে সাউন্ড। এবং ওই বাড়িতে আরও দুইজন হুজুর বসে আছেন। এই হুজুর দুজনকে কাউসার মাহমুদ ভাই চিনলেন যে এরা এই পাশের গ্রামের দুইজন হুজুর। রিনার ফুপা কাউসার মাহমুদ ভাইকে বললেন যে রিনার
জিন ঘটিত সমস্যা রয়েছে। এখন সেই সমস্যাটা প্রকট হয়েছে, এখন সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছি, তুমি সাহায্য করো। কাউসার মাহমুদ ভাই বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি সাহায্য করব। তখন রিনাকে ওই অবস্থাতেই আর একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে তার ট্রিটমেন্ট চলবে, মানে রুকিয়া করা হবে আর কি। রুকিয়াটা বলি, সেটা হচ্ছে যে কোরআন সুন্নাহ মাধ্যমে শরীয়তের যেভাবে বলা আছে সেভাবে কোরআন হাদিসের আলোকে কোনো জিনে ধরা মানুষকে বা জাদুগ্রস্ত লোককে চিকিৎসা করে, এটাকে রুকিয়া বলা হয়। তাকে রুকিয়া করা হবে। রিনা কিন্তু ক্রমাগত চিৎকার করেই যাচ্ছে। এখন রুকিয়া করার আগে কি করতে হবে, তার হাতের বাঁধন খুলে দিতে হবে। এখন তার হাতের বাঁধন যদি খুলে দেওয়া হয়, তখন সে তো কাউকে আক্রমণ করে বসতে পারে। তখন এই কাউসার মাহমুদ ভাই এবং আরেকজন হুজুর তো দুইজন ছিল, তারা দুজন দুই হাত চেপে ধরে, যাতে করে রিনা উঠে যেতে না পারে বা কোনো কিছুতে আঘাত করতে না পারে। কিন্তু রিনার গায়ে এত শক্তি যে এই দুইজন পুরুষ মানুষ কোনোভাবেই রিনাকে আটকিয়ে রাখতে পারছিল না। মনে হচ্ছিল যে ঢিল যেভাবে মানুষ ছুঁড়ে মারে, এইভাবে দুইজনকে মুহূর্তের মধ্যেই অনেক দূরে রিনা ছুঁড়ে ফেলে দেবে আর কি। কাউসার মাহমুদ ভাই খুবই ভয় পাচ্ছিলেন, তারপরেও উনি রিনাকে আটকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে যে আরেকজন হুজুর, যিনি রিনাকে ধরেননি, একজন হুজুর তো হাত চেপে ধরছে, আরেকজন হুজুর সে বলছে তোমরা তোমাদের পরিচয় বলো। তখন রিনার কণ্ঠে, দ্বৈত কণ্ঠে মানে সাউন্ড আসতে থাকে, আমরা আমাদের পরিচয় দিব না। মানে একটা পুরুষ এবং নারী যদি একসাথে কথা বলে, ঠিক এমন কণ্ঠে বলে ওঠে। এবং আরেকটা বিষয়, প্রিয় লিসেনার্স, রেস্টুরেন্টে রিনা যখন মানে বলছিল যে তুই জানিস না যে আমরা হালিম খাই না, তখনও কিন্তু মনে হচ্ছিল যে একজন পুরুষ একজন মহিলা একসাথে কথা বলছে, আবার কখনো অন্য একটা পুরুষ কণ্ঠ, আবার অন্য একটা নারী কণ্ঠ। কিন্তু এই নারী কণ্ঠটা রিনার কণ্ঠ নয়, সেটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। ঠিক একই রকমভাবে একই সাথে দুজন মানুষ, একজন নারী একজন পুরুষ বলে উঠল যে আমরা আমাদের পরিচয় দেব না। তখন হুজুর এক গ্লাস পানিতে কিছু পরে ফু দিলেন, এবং সেই পানিটা যখন রিনার গায়ে ছিটিয়ে দিলেন, তখন মনে হলো রিনার শরীরের শক্তি অনেক কমে গেছে। সে গুটিসুটি হয়ে বসে পড়ল এবং বলল, বলছি আমরা আমাদের পরিচয় বলছি। তখন এক পুরুষ কণ্ঠে বলে উঠল, আমি নেপাল রায়। এরপরে আর একটা নারী কণ্ঠে বলে উঠল রিনার ভেতর থেকেই, আমি মিতা রানী রায়। আমরা হিন্দু জিন, আমরা বহুদিন ধরে এই মেয়েটির সাথে আছি। এই মেয়েটিও সেটা জানে, এই মেয়েটির পরিবারও সেটা জানে। আমরা কিন্তু এমনিতে ওর কোনো ক্ষতি করি না। কিন্তু রিনা জানে যে আমরা গরুর মাংস খাই না, কারণ আমরা হিন্দু। ও তারপরেও কেন ওই গরুর মাংসের হালিম সে মুখে দিল? সে তো চাইলে সেটা অ্যাভয়েড করতে পারত, কিন্তু সে সেটা মুখে দিয়েছে। এই জন্য রিনাকে আমরা শাস্তি দিচ্ছি। তখন ওই হুজুররা বলে যে তোমরা ওর শরীর ছেড়ে চলে যাও। তখন ওরা বলে যে আমরা বহুদিন ধরে আছি, কোনোভাবেই ওকে ছেড়ে আমরা যাব না। তখন হুজুররা বলে তোমরা যদি না যাও, তোমাদের দুজনকে বোতলে বন্দি করে কবরের মধ্যে পুঁতে দেব। সেটাই কি ভালো হবে, নাকি চলে যাওয়া সেটা ভালো? তখন তারা বলে ঠিক আছে, আমরা চলে যাব, কিন্তু আমাদেরকে ভোগ দিতে হবে। এই রাত্রেই এমন একটা জায়গায় যেখানে 3 রাস্তা এসে মিশেছে, এই মোড়ে ভোগ দিয়ে আসতে হবে। তখন হুজুররা বলে এত রাত্রে কোনোভাবে ভোগ দিয়ে আসা সম্ভব নয়, আগামীকালকে রাত্রে যথারীতি সেটা দিয়ে আসা হবে, তোমরা চলে যাও। এই শর্তে তারা রাজি হয় এবং সত্যি তারা চলে যায়, এবং রিনার শরীর তখন নিস্তেজ হয়ে যায় এবং সে সেন্সলেস হয়ে যায়। এর পরের দিন রিনাকে তার বাড়ি টাঙ্গাইলে পাঠিয়ে দেওয়া হয়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি শুনলে আপনাদের অনেকটা স্বাভাবিক বলে মনে হতে পারে যে এরকম ঘটনাটি ঘটে, কিন্তু আমার কাছে এই ঘটনাটির বিশেষত্ব এটাই মনে হয়েছে। আপনারা খেয়াল করুন যে
আমরা জিনে ধরা রোগীর চিৎকার কিন্তু শুনেছি, কিন্তু তাই বলে এত জোরে চিৎকার যে একটা এলাকার লোকজন ভয়ে জড়সড় হয়ে বসে থাকবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে রিনা যখন পজেসড হয়ে যায় তখন তার শরীর থেকে বিশ্রী রকমের দুর্গন্ধ বের হচ্ছিল, এবং সেটা রিনার শরীর থেকে, কিন্তু আগে কিন্তু এটা ছিল না যখন সে পজেসড হয়েছে তারপরে। তো আমরা পজেসড মানে রোগী দেখেছি, কিন্তু তাদের শরীর থেকে এই ধরনের এত বাজে দুর্গন্ধ বের হচ্ছে এরকম কিন্তু খুব একটা বেশি শুনিনি। আর সবচেয়ে ডিফারেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে রিনার গলার সাউন্ড। একটা মানুষের পক্ষে কিন্তু এত জোরে সাউন্ড করা সম্ভব নয় যে একজনের কানের তালা ফেটে যাবে এবং পুরো এলাকার মানুষজন ভয়ে জড়সড় হয়ে যাবে। এটি কিন্তু হচ্ছিল। কাউসার মাহমুদ ভাই যখন রিনার হাত চেপে ধরেছিল তখন রিনা এত জোরে সাউন্ড করছিল, মনে হচ্ছিল যে ওনার কানের তালা ফেটে যাবে। উনি কি কান চেপে ধরবেন নাকি তার হাত চেপে ধরবেন এটা বুঝতে পারছিলেন না। এরকম সাউন্ড এমনিতে কি কোনো মানুষ সহজে করতে পারে? নিশ্চয়ই পারে না। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনা দুটি আপনাদের ভালো লেগেছে, এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথকে আপনারা আরও বেগবান করুন। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।